ওয়েলকাম স্টুডেন্টস, আমি অন্বেষা বিশ্বাস গ্লোবাল এডুকেশনের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমরা এই ক্লাসে ক্লাস 12 এর কেমিস্ট্রি পার্টের পদার্থের কঠিন অবস্থা পোর্শনটা পড়ছিলাম এবং আজকে আমরা পদার্থের যে কেলাস সম্পর্কে আমরা আলোচনা করছিলাম সেই কেলাসেরই ত্রুটি বা অপূর্ণতা সম্পর্কে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আমরা বিগত দিনে যেটা শিখেছিলাম, অর্থাৎ যে ত্রিমাত্রিক দেশে চতুস্তলকীয় এবং অষ্টতলকীয় ত্রুটি সম্পর্কে জেনেছিলাম, যেখানে গঠনকারী কণার উপর কোনো গঠনকারী কণা অবস্থান করে এবং মাঝখানে একটি ফাঁকা স্থানের সৃষ্টি হয়, সেই ত্রুটি সম্পর্কে আমরা জেনেছিলাম। অষ্টতলিকীয় ফাঁকা স্থান, চতুস্তলিকীয় ফাঁকা স্থান সম্পর্কে জেনেছিলাম এবং দেখেছিলাম থার্ড যে থ্রি ডাইমেনশনাল যে প্লেন ছিল, সেই থ্রি ডাইমেনশনাল প্লেনে যে এইচসিপি অর্থাৎ হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এবং সিসিপি তোমার কিউবিক ক্লোজ প্যাকিং বা ঘনকাকার যে সন্নিবেশ আমরা দেখেছি, সেই সন্নিবেশে এই ধরনের ত্রিস্তরীয় অর্থাৎ এই ধরনের চতুস্তলকীয় ফাঁক এবং অষ্টতলকীয় ফাঁক আমরা জেনেছিলাম। সেখানে মনে করে দেখো, আমরা বলেছিলাম যে সিসিপির ক্ষেত্রে, সিসিপি হোক বা এইচসিপি হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু যদি আমরা চতুস্তলকীয় ফাঁকের কথা আলোচনা করি, তাহলে গঠনকারী কণার সংখ্যা যত হবে, গঠনকারী কণার সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে সেই চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা। কার ক্ষেত্রে? সিসিপির ক্ষেত্রে এবং এইচসিপির ক্ষেত্রে। সিসিপির ক্ষেত্রে, আবার আমি রিপিট করছি, সিসিপির ক্ষেত্রে এবং এইচসিপির ক্ষেত্রে যদি আমরা চতুস্তলকীয় ফাঁকের বিষয়ে আলোচনা করতে যাই, তাহলে সেটি গঠনকারী কণা সংখ্যার দ্বিগুণ হিসাবে আমাদের সামনে আসবে। এবং যদি আমরা সিসিপি এবং এইচসিপি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেই অষ্টতলকীয় ফাঁকা স্থানের কথা আলোচনা করতে যাই, তাহলে সেই অষ্টতলকীয় ফাঁকা স্থানের সংখ্যা ওই কেলাস গঠনকারী কণা সংখ্যা সমান হবে। তাহলে এই রিলেশনগুলো দিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তারপর আজকের আলোচনায় আমরা ফিরে যাব। তো যেহেতু ইম্পর্টেন্ট বিষয়টা আলোচনা করা, তাই তোমাদের সামনে আমি দুটি প্রশ্ন এনেছি। সেই দুটি প্রশ্ন তোমাদের সামনে আমি সমাধান করে দেখাবো, যাতে কিনা তোমরা ফার্দার অন্য প্রশ্ন সলভ করতে পারো। তো এখানে আমরা ওই যে আমি যেটা তোমাদের বললাম, আলোচনা করলাম, সেটাই আমরা অ্যাপ্লাই করব। চলো দেখে নিই আজকের প্রশ্নগুলো। তো আজকের প্রশ্নগুলো যেটা এনেছি, সেই প্রথম প্রশ্নটা দেখো যে MxOY একটি যৌগ, একটি অক্সাইড, ধাতব অক্সাইড, অক্সিজেন মানে আছে মানে সেটাকে অক্সাইড বলবো। তো এই অক্সাইডের কেলাসে যে অক্সিজেন পরমাণুগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে অক্সিজেন পরমাণুগুলো কি গঠন করেছে? সিসিপি অর্থাৎ ত্রিমাত্রিক দেশে ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করেছে। ঠিক আছে। উক্ত সন্নিবেশের অষ্টতলকীয় ফাঁকা স্থানগুলির 2/3 অংশ M পরমাণু দ্বারা অধিকার হয়ে আছে। M পরমাণু কি করেছে? যে মলিকিউলটা, যে যৌগটা আমরা নিয়েছি, সেই যৌগটা দেখো M মলিকিউল বা M পরমাণু রয়েছে, M অ্যাটম রয়েছে, M পরমাণু রয়েছে। এই M পরমাণুটি কি করেছে? টোটাল যে অষ্টতলকীয় স্থান, সেই টোটাল অষ্টতলকীয় স্থানের 2/3 অংশ সে অধিকার করেছে। এবার এখানে একটা ইনফরমেশন গিভেন আছে, যেখানে বলা হচ্ছে MxOY যে যৌগটা আমরা দেখতে পাচ্ছি বোর্ডে, সেই যৌগে যে অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেন কি গঠন করেছে? সেই অক্সিজেন সিসিপি বা কিউবিক ক্লোজ প্যাকিং বা ত্রিমাত্রিক দেশে ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করেছে, যেখানে কে গঠন করছে? এটা অক্সিজেন গঠন করছে। তাহলে আমরা কি শিখলাম? যে ত্রিমাত্রিক দেশে যে কোনো সন্নিবেশের ক্ষেত্রে, সে এইচসিপি হোক বা সিসিপি হোক, অষ্টতলকীয় ফাঁকা স্থান যদি আমরা আলোচনা করি, তাহলে অষ্টতলকীয় ফাঁকা স্থানের সংখ্যা কি হয়ে যায়? কণা সংখ্যা সমান হয়ে যায়। তাহলে চলো ধরা যাক অক্সিজেন পরমাণুর সংখ্যা কোথায়? ওই কেলাসটিতে, ওই MxOY যে ধাতব অক্সাইড কেলাস রয়েছে, সেই কেলাসটিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা আমরা ধরে নিচ্ছি কত? M। তাহলে আমরা যেহেতু জানলাম যে কোনো কেলাসে, কোনো থ্রি ডাইমেনশনাল কেলাসে যদি আমরা তোমার গঠনকারী কণার সংখ্যা জেনে যাই, তাহলে সেখান থেকে আমরা অষ্টতলকীয় এবং চতুস্তলকীয় ফাঁক সংখ্যা জানতে পারবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে উক্ত কেলাসে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত হয়ে যাচ্ছে? উক্ত কেলাসে অষ্টতলীয় বা অষ্টতলকীয় ফাঁক সংখ্যা
ফাঁক সংখ্যা কত হয়ে যাচ্ছে? ফাঁক সংখ্যা হয়ে যাচ্ছে n, কারণ আমরা জানলাম যে অষ্টদলীয় ফাঁকের সংখ্যা কণার সংখ্যা ইকুয়াল হয়। যেহেতু ইকুয়াল হয় তাই আমরা যেহেতু পরমাণু অক্সিজেন পরমাণু সংখ্যা আমরা ধরে নিয়েছি n, তাই অষ্টদলীয় ফাঁক সংখ্যা n হয়ে যাচ্ছে। তাহলে অক্সিজেন পরমাণু সংখ্যা পেলাম। এবার দেখো নেক্সট লাইন যেটা আমি বলছি, উক্ত সন্নিবেশের অষ্টদলীয় ফাঁকা স্থানের মোট অষ্টদলীয় ফাঁকা স্থানের 2/3 অংশ দখল করে ফেলেছে m। তাহলে m কতটা দখল করেছে? m যদি অষ্টদলীয় ফাঁকা স্থানের 2/3 অংশ দখল করে, এটা আমরা প্রশ্নে পাচ্ছি, প্রশ্নের প্রদত্ত দখল করে থাকে, দেন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি m পরমাণুর সংখ্যা কত হয়ে যাবে? m পরমাণুর সংখ্যা, দেখো অষ্টদলীয় ফাঁকা স্থান কত? n, তাহলে n এর 2/3 অংশ, তাহলে 2/3 into n লিখতে পারি, ইকুয়াল আমরা লিখতে পারি 2n/3 লিখতে পারি। তাহলে দেখো এখানে আমরা কি কি পেয়ে গেলাম, এখানে আমরা অক্সিজেন পরমাণু সংখ্যা পেয়েছি এবং m পরমাণু সংখ্যা পেয়েছি, ঠিক আছে। এবার তোমাকে যে গিভেন রয়েছে m, x ও y, এখানে তোমার x এবং y এর মান তোমাকে বের করতে হবে। তাহলে সেখানে আমরা কি করব? এখানে আমরা m এবং o অর্থাৎ অক্সিজেন পরমাণুর সংখ্যার অনুপাত বের করব। তাহলে এখানে আমরা করে ফেলি m এবং o এর পরমাণু সংখ্যার অনুপাত। প্রতিটা পরমাণু সংখ্যা কিন্তু আমরা পেয়েছি, যেখানে আমরা অক্সিজেন পরমাণু সংখ্যা ধরে নিয়েছিলাম। অতএব m ও অক্সিজেন এর পরমাণু সংখ্যার অনুপাত এবার আমরা বার করব, সংখ্যার অনুপাত। দেখো লক্ষ্য করো, তাহলে আমরা m/o লিখতে পারি। m এর কত পেলাম আমরা? 2/3n পেয়েছি, আর অক্সিজেন পরমাণুর সংখ্যা তো আমরা ধরেই নিয়েছিলাম n। তাহলে এই যে ইকুয়েশনটা, এই যে অনুপাতটা আমরা পাচ্ছি, এই রেশিওটাকে আমরা যদি সমাধান করি তাহলে আমরা কি পেয়ে যাব? এই রেশিও থেকে আমরা পেয়ে যাব 2:3। তাহলে 2:3 হলে 2:3 যদি হয়ে যায়, মলিকিউলার সংকেত কি হয়ে যায়? 2m2o3 হয়ে যায়, যেখানে x এর মান কত দেখতে পাচ্ছি? যাকে আমরা তুলনা করব কোথায়? mx ও y এর সাথে তুলনা করব, কারণ এটা আমাদের গিভেন আছে। তাহলে এখানে দেখো x এর মান আমরা 2 লিখতে পারি, x এর মান আমরা কি লিখতে পারি? এই দুটো সংকেত, এটা আমরা পরীক্ষা থেকে বের করলাম, এটা আমরা ক্যালকুলেশন করে বের করলাম, এবং এটা আমাদের কাছে গিভেন ছিল। সেখানে এই দুটো ইকুয়েশন অর্থাৎ এই দুটো ফর্মুলা, এই দুটো সংকেত যদি আমরা তুলনা করি, তাহলে x এর মান আমরা 2 পেয়ে যাব এবং y এর মান আমরা পেয়ে যাব 3। এই হচ্ছে তোমাদের রিকোয়ার্ড আনসার। কিছুই না, আমরা জাস্ট যেটা আমাদের ক্লু গিভেন আছে, যেটা আমাদের ক্লু দেওয়া রয়েছে, সেই ক্লুটাকে কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করলাম পুরোটা। যেখানে দেখো ক্লু হিসেবে যেটা রয়েছে সেটা হচ্ছে অক্সিজেন পরমাণু সিসিপি গঠন করেছে, এবং সিসিপি হোক বা এইচসিপি হোক, সেখানে অষ্টতলকীয় তোমার যে ফাঁকের সংখ্যা, ফাঁকা স্থানের সংখ্যা কত হয়ে যায়? পরমাণু সংখ্যা সমান হয়ে যায়, মানে গঠনকারী কণার সংখ্যা সমান হয়ে যায়। সেই হিসাবে কিন্তু আমরা অঙ্কটা করলাম। এখানে অক্সিজেনের আমরা ধরে নিয়েছিলাম, অক্সিজেনের সংখ্যা ধরে নিয়েছিলাম, সেখান থেকে টোটাল অষ্টদলীয় ফাঁকা স্থানের সংখ্যা আমরা বের করেছি। সেখান থেকে আমরা m পরমাণু সংখ্যা, যেহেতু আমাদের কোয়েশ্চেনে গিভেন আছে যে m পরমাণুটি অষ্টদলীয় ফাঁকা স্থানের টোটাল কত অংশ দখল করছে? 2/3 অংশ। তাই সেখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? সেখান থেকে আমরা m পরমাণু সংখ্যা পেয়ে যাচ্ছি। m পরমাণু সংখ্যা ও পরমাণু সংখ্যা দুটো পরমাণু সংখ্যা পাওয়ার পর আমরা সেগুলোর অনুপাত করলে আমরা যে সংকেতটা পাচ্ছি, সেই সংকেতটাকে আমরা প্রশ্নে দেওয়া সংকেতের সাথে যদি তুলনা করি, তাহলে আমরা কি পেয়ে যাব? x এবং y এর মান পেয়ে যাব। একই রকম ভাবে আমরা সেকেন্ড অঙ্কটা করব, একই রকম প্রসেসে, কিন্তু জাস্ট একটু বড়, যেহেতু আমরা এখানে 3টে পরমাণু ব্যবহার করেছি। তো অঙ্কটা ফার্স্টে আমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে। একই রকম ভাবে স্টেপ ওয়াইজ একই রকম প্রথমটার মতোই করব, যেহেতু এখানে একটাই ডিফারেন্স আছে, জাস্ট ভলিউমটা একটু বড়, তোমার অঙ্কর সাইজটা একটু বড়, আর হচ্ছে 3টে পরমাণু আমরা এখানে দেখতে পাবো। তো চলো দ্বিতীয় অঙ্কটা করা যাক। দ্বিতীয় অঙ্কটা যেটা আছে সেখানে দেখতে পাচ্ছি যে A, B ও অক্সিজেন মৌলের সমন্বয়ে একটি কেলাসাকার যৌগ গঠন হয়েছে। একটি কেলাসাকার যৌগ তোমাদের কাছে দেওয়া হয়েছে, যেখানে আবার অক্সিজেন যে পরমাণুটি রয়েছে সে কি করছে? HCP, অর্থাৎ HCP বা কি? HCP ফুল ফর্ম আমরা জেনেছিলাম। HCP বা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং বা ষড়ভুজাকার ঘন সন্নিবেশ ত্রিমাত্রিক দেশে গঠন করছে। সেটা গঠন করার ফলে কি হয়? যে উক্ত ঘন সন্নিবেশ গঠন করা হলো এবং উক্ত ঘন সন্নিবেশ
পরিবেশের যে চতুস্তলিকীয় ফাঁকগুলো রয়েছে সেই চতুস্তলিকীয় ফাঁকের 1/8 অংশ দখল করে নিয়েছে কি বি। একই রকম ভাবে আমরা আগের মতোই করব এবং অষ্টতলিকীয় ফাঁকের হাফ বা 1/2 অংশ দখল করেছে তোমার বি পরমাণু। তাহলে যদি এ পরমাণুটি চতুস্তলকীয় ফাঁকের 1/8 অংশ দখল করে এবং বি পরমাণুটি অষ্টতলকীয় ফাঁকের 1/2 অংশ বা অর্ধেক অংশ দখল করে, সেক্ষেত্রে যে কেলাসাকার যৌগটি তৈরি হলো সেই কেলাসাকার যৌগটির সংকেত কি হবে, বা বলতে পারো যে এ বি ও অক্সিজেন দ্বারা গঠিত কেলাসাকার যৌগটির সংকেত কি হবে। তো এখানে একটা ক্লু এবার আবারও আমরা দেখতে পাচ্ছি, সেই ক্লুটি হয়ে যাচ্ছে তোমার যে এ বি অক্সিজেন মৌল দ্বারা যে কেলাস গঠিত হয়েছে সেখানে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন কি গঠন করেছে, এইচসিপি গঠন করেছে এবং এইচসিপি গঠনে চতুস্তলিকীয় ফাঁকের সংখ্যা এবং অষ্টতলিকীয় ফাঁকের সংখ্যা কিন্তু অক্সিজেন পরমাণু সংখ্যা দ্বারা আমরা বের করতে পারি। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হবে ধরে নেওয়া। আমরা কি ধরবো, ধরা যাক এইচসিপি কেলাসে বা এইচসিপি ঘন সন্নিবেশে কি হয়ে যাচ্ছে, অক্সিজেন পরমাণুর সংখ্যা কত ধরবো, আবার আমরা n ধরে নিলাম। অক্সিজেন পরমাণুর সংখ্যা যদি n হয়, অর্থাৎ গঠনকারী পরমাণুর সংখ্যা যদি n হয়, তাহলে ওই কেলাসে চতুস্তলিকীয় ফাঁক কত হয়, চতুস্তলিকীয় ফাঁক। অতএব আমরা এই যে লাইনটা ধরলাম সেখান থেকে আমরা কনক্লুশনটা নিতে পারি, যদি গঠনকারী কণা তোমার অক্সিজেন হয় এবং অক্সিজেনের সংখ্যা n ধরে নিই, তাহলে চতুস্তলিকীয় ফাঁকের সংখ্যা কত হচ্ছে, চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা হয়ে যাবে 2n। কারণ আমরা দেখেছি যে চতুস্তলকীয় ফাঁকের ক্ষেত্রে সেটা তোমার সিসিপি হোক কিংবা এইচসিপি হোক, যখনই আমরা চতুস্তলকীয় ফাঁকের কথা আলোচনা করব সেখানে গঠনকারী কণা সংখ্যা যত হবে তার ঠিক দ্বিগুণ হয়ে যাবে চতুস্তলকীয় ফাঁক। একই রকম ভাবে আমরা অষ্টতলকীয় ফাঁক বের করব, আগের বারও আমরা এটা করলাম, তাই এটা করতে আমাদের অসুবিধা হবে না। অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হয়ে যাবে n, কারণ আমরা জানি সিসিপি হোক কিংবা এইচসিপি হোক অষ্টতলকীয় ফাঁক কত হয়, কণা সংখ্যার অনুরূপ হয়। এবার চলে যাচ্ছি নেক্সট যেগুলো ক্লু আমাদের কাছে আছে। এ পরমাণু যদি দেখো এ পরমাণু যদি চতুস্তলকীয় ফাঁকের 1/8 অংশ দখল করে, তাহলে টোটাল সে কতটা দখল করবে বা টোটাল এ পরমাণুর সংখ্যা কত হবে। তাহলে চতুস্তলকীয় ফাঁক কটা আছে, 2n টি আছে, তাহলে 2n পরিমাণ চতুস্তলকীয় ফাঁক আছে, চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা 2n, তাহলে 2n এর 1/8 অংশ। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি এ পরমাণুর সংখ্যা হয়ে যাবে, এ পরমাণুর সংখ্যা কত হয়ে যাবে, 2n ইনটু, দেখো যেহেতু 1/8 বলেছে এবং টোটাল সংখ্যা হয়ে যাচ্ছে 2n, তাহলে 2n এর কত 1/8 অংশ, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি n/4t। তাহলে এ পরমাণুর সংখ্যা n/4t কিভাবে বার করলাম, এই যে যেটা তোমাদের কাছে দেওয়া আছে যে চতুস্তলকীয় ফাঁকগুলি যেহেতু মোট চতুস্তলকীয় ফাঁকের যে মোট সংখ্যা সেই মোট সংখ্যার মধ্যে তার 1/8 অংশ এ পরমাণু দখল করেছে, তাহলে চতুস্তলকীয় ফাঁক যদি 2n হয় তাহলে এ পরমাণু সংখ্যা কত হবে, 2n × 1/8 হয়ে যাবে। একই রকম ভাবে আমরা কি করব, সেকেন্ড পোরশনে যেটা আছে যে অষ্টতলকীয় ফাঁকের হাফ বা অর্ধেক কিংবা 1/2 অংশ কে দখল করেছে, বি দখল করেছে, তাহলে বি পরমাণু সংখ্যা কি হয়ে যাবে, বি পরমাণুর সংখ্যা হয়ে যাবে, দেখো কত, টোটালের হাফ অংশ। তাহলে টোটাল ছিল আমার কাছে n, যে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা টোটাল ছিল n, তাহলে n এর কত অংশ, হাফ অংশ, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি n/2t। তাহলে আমাদের যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের যে ডাটাগুলো আমরা পেয়েছি সেই ডাটা থেকে আমরা দেখলাম যে অক্সিজেন পরমাণুর সংখ্যা n, এ পরমাণুর সংখ্যা n/4 এবং বি পরমাণুর সংখ্যা হয়ে যাচ্ছে n/2। তাহলে এবার যদি আমরা তিনটে এ বি এবং ও এর অক্সিজেনের তোমার হচ্ছে পরমাণু সংখ্যার অনুপাত করি, তাহলে আমরা কি পাবো, পরমাণু সংখ্যার অনুপাত করলে আমরা পেয়ে যাব m9 তোমার কি আছে এ বি ও অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত করলে আমরা পাচ্ছি
পরমাণু সংখ্যার অনুপাত করলে আমরা কি পেয়ে যাচ্ছি, তাহলে প্রথমে যেটা আমাদের লিখতে হবে সেটা হচ্ছে a কত, a হচ্ছে n/4, a হচ্ছে তোমার n/4, b কত, b হচ্ছে n/2, b হচ্ছে তোমার n/2, তাহলে ইস টু n/2। এরপর আমরা কি লিখবো, অক্সিজেন, অক্সিজেন কত ধরেছি n, তাহলে এই তিনটে কে যদি আমরা সলিউশন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1:2:4। তাহলে সেখান থেকে আমরা যেটা আমাদের চেয়েছে যে যৌগটির সংকেত কি হবে, তাহলে অতএব যৌগটির সংকেত হয়ে যাবে a কটা একটা, তাহলে a1 এর কাছে কিছু নাই, b কটা b2 এবং o4, তাহলে a b2 o4 হয়ে যাবে। যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নটিতে দেওয়া যৌগটির সংকেত a b2 o4। এই হচ্ছে এই যে আমরা দুটো গাণিতিক সমস্যা আলোচনা করলাম, সেখান থেকে আমরা যেটা করার ছিল যে আমরা যে চতুস্তলিক ফাঁকা স্থান এবং অষ্টতলিক ফাঁকা স্থান শিখেছি তার যে সম্পর্কটা সেটা আমরা সিসিপি এবং এইচসিপির সাথে দেখলাম এবং অ্যাপ্লাই করলাম। যেহেতু আগের দিন আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম, সেখান থেকে এই ধরনের প্রশ্ন তোমরা লক্ষ্য করতেই পারো। তো খুব একটা কঠিন না, জাস্ট বেসিক যে জিনিসটা আমরা বলেছিলাম বারবার করে সেই জিনিসটা মনে রাখলে কিন্তু এগুলো সলভ করা সম্ভব। আচ্ছা, আশা করছি যে তোমরা পুরোটা বুঝতে পেরেছো। কিছুই না, আমরা ধরে নিয়ে করলাম এবং যেহেতু রিলেশন আমরা জানি যাই, সেখান থেকে আমরা চতুস্তলিক ফাঁকের সংখ্যা অষ্টতলিক ফাঁকের সংখ্যা কিন্তু বার করতে পেরেছি। সেখান থেকে একটা রিলেশন থেকে আমরা বিভিন্ন রকম পরমাণুর সংখ্যা বার করেছি এবং সেগুলোর রেশিও করার ফলে আমাদের রিকোয়ার্ড যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন আমরা আনসার করেছি। আচ্ছা, আশা করছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো আমরা এরপর মুভ করব নেক্সট যে টপিক আমরা আলোচনা করব সেখানে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কেলাসের অপূর্ণতা বা কেলাসের ত্রুটি। দেখো, কেলাস সম্পর্কে আমরা পড়েছি না, কেলাস কি নিয়ে গঠিত, কেলাস বিভিন্ন রকম গঠনকারী কণা নিয়ে গঠিত এবং আমরা জানি যে কেলাসের ভেতরে কি রয়েছে, কেলাসের ভিতরে রয়েছে তোমাদের একক কোষ এবং প্রতিটি একক কোষের গঠনে আমরা দেখেছি যে কিরকম কিরকম একক কোষ হয়, সেই একক কোষগুলো আমরা দেখেছি এবং আমরা সবসময় এক্সপেক্ট করি যে আমাদের যে কেলাস নিয়ে আমরা আলোচনা করব সেই কেলাসের গঠনকারী কণাগুলি কেলাসের ভেতর নিখুঁতভাবে সুশৃঙ্খলভাবে সজ্জিত থাকবে। এবার যদি কোনো একটি কেলাস, যে কেলাসটির গঠনকারী কণাগুলি সুনির্দিষ্টভাবে সুশৃঙ্খলভাবে একদম পারফেক্টলি যুক্ত থাকার পর কোনো রকম কোনো একটা অ্যাক্সিডেন্টালি কোনোভাবে ওখানে কি হয়, তাদের সজ্জা বিঘ্নিত হয় বা সেখানে কি হয়, কোনো অসঙ্গতি বা ত্রুটির উল্লেখ হয়, ত্রুটি জন্মায়, কোন রকম কোন যে গঠনকারী কণাগুলো ছিল সেই কণাগুলির মধ্যে কোনো একটি কণা যদি গায়েব হয়ে যায় হঠাৎ করে, বা বাইরে থেকে অন্য কেউ যদি ওদের যে আন্তঃস্থানিক স্থান আছে বা দুটি কণার মধ্যে যে ফাঁক আছে সেই ফাঁকের জায়গাটাতে অন্য বাইরের কোনো কণা বা বাইরের কোনো বিজাতীয় বস্তু যদি সেখানে প্রবেশ করে, তার ফলে যে ত্রুটিগুলো লক্ষ্য করব আমরা, সেই ত্রুটিগুলোকে আমরা কি বলবো, সেই যে ঘটনা ঘটছে, ত্রুটির ঘটনা ঘটছে, সেই ঘটনাটাকে বা সেই কেলাসটাকে আমরা বলবো যে কেলাসের, সেই ঘটনাটাকে আমরা বলবো কি, কেলাসের ত্রুটি বা অপূর্ণতা। তাহলে বেসিক কি হচ্ছে, যে কেলাসটা যেরকম ছিল, যে সুসংগত নিখুঁত সুসজ্জিতভাবে কেলাসে গঠনকারী কণাগুলি সজ্জিত ছিল, কি হলো, হঠাৎ করে সেই গঠনকারী কণাগুলির মধ্যে কোনো কণা মিসিং বা কোনো কণা যদি সেখান থেকে গায়েব হয়ে যায়, বা কি হয় যে ওই যে কেলাসগুলো ছিল, কেলাসের গঠনকারী কণাগুলির মধ্যে যে ফাঁকগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাঁক আমরা দেখলাম, সেই ফাঁকে বা তাদের দুটি কণার মাঝখানে যে পজিশন ফাঁকা থাকে সেই স্থানে যদি অন্য কোনো কণা প্রবেশ ঘটে, তাহলে যে বিচ্যুতি ঘটছে, মানে যে পারফেকশন থেকে বেরিয়ে আসছে, যে আগে আমরা পারফেক্ট বলছিলাম, এখন কি আমরা পারফেক্ট বলতে পারবো? যখন এরকম ঘটনা ঘটছে তখন তো আমরা পারফেক্ট বলতে পারবো না। তাহলে তার যে পারফেকশন থেকে বিচ্যুতি ঘটছে, সেই বিচ্যুতির ঘটনাকে আমরা বলবো কেলাসের ত্রুটি বা কেলাসের অপূর্ণতা। তো এখানে আমরা বারবার বলছিলাম যে কি হয়, যে তোমার কেলাস যে গঠনকারী কণা দিয়ে তৈরি হচ্ছে, সেই গঠনকারী কণাগুলির মিসিং বা গঠনকারী কণাগুলির মধ্যে অন্য কারো প্রবেশ, এরকম ঘটনা ঘটতে পারে। তো এই রকম বিভিন্ন ভ্যারাইটি নিয়ে তোমাদের কেলাসের ত্রুটি বা অপূর্ণতাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে বিন্দু ঘটিত ত্রুটি, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। প্রথম যেটা আমরা রয়েছে সেটা হচ্ছে বিন্দু ঘটিত ত্রুটি। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে রেখা ঘটিত ত্রুটি এবং থার্ডে আমরা যেটাকে পড়বো সেটা হচ্ছে তোমার তল ঘটিত
তল ঘটিত ত্রুটি। এই তিনটের মধ্যে এই বিন্দু ঘটিত ত্রুটি তোমাদের সিলেবাসের অন্তর্গত রয়েছে এবং এই বিন্দু ঘটিত ত্রুটির বিভিন্ন ভাগ আমরা পড়বো এবং এখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিসও বলবো যেগুলো কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো বিন্দু ঘটিত ত্রুটি যখন আমরা পড়বো তাহলে বিন্দু ঘটিত ত্রুটিটাকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে এখানে এক্স্যাক্টলি বলা কি হয়েছে। দেখো যে আমরা প্রথম থেকে কি শিখছি, আমরা প্রথম থেকে কিন্তু কেলাস আঁকা শিখছি। তাহলে কেলাস কিরকম ছিল চলো মনে করা যাক। আমরা এরকম একক কোষ বহুবার এঁকেছি। এই হচ্ছে আমাদের একক কোষ এবং একক কোষের কি জানি, একক কোষের প্রতিটা কৌণিক বিন্দুতে যদি আমরা একটা সরল একক কোষ ধরে নিই তাহলে সেই একক কোষের প্রতিটা কৌণিক বিন্দু যেগুলো পাবো সেই কৌণিক বিন্দুতে কি থাকবে, গঠনকারী কণা থাকবে, তাই তো? যদি এটা সরল বা আদিম হয় তাহলে শুধুমাত্র কৌণিক বিন্দুগুলোতে গঠনকারী কণা থাকবে। তাহলে বিন্দু ঘটিত ত্রুটি কি বলা হচ্ছে, তোমরা এই কেলাসটাকে আমরা কি পড়েছিলাম, ল্যাটিস বিন্দু বা ল্যাটিস পয়েন্ট হিসেবে পড়েছিলাম। ল্যাটিস পয়েন্ট কি, যে পয়েন্টে আমরা কোনো কণার পজিশন, যে এখানে যে একটা কণা রয়েছে তাকে যদি আমরা বিন্দু হিসেবে ডিনোট করি বা বিন্দু হিসেবে বোঝাই তখন তাকে আমরা ল্যাটিস বিন্দু বা ল্যাটিস পয়েন্ট পড়েছিলাম। তো লেটস সাপোজ এটা তোমাদের কেলাস ল্যাটিস জালক, সেই ল্যাটিস জালকে এই পজিশনে একটা কণা ছিল, যদি এই কণাটা হঠাৎ করে গায়েব হয়ে যায় তাহলে এখানে পারফেকশন থেকে বিচ্যুতি ঘটছে, পারফেকশন থেকে বেরিয়ে আসছে, বা একটা কণা গায়েব হয়ে যাচ্ছে, একটা কণা নিরুদ্দিষ্ট হলো, বাংলায় ভালো বাংলায় যাকে বলছে নিরুদ্দিষ্ট, যাকে আমরা গায়েব বলতে পারি, যে মিসিং, একটা কণা মিসিং দেখা যাচ্ছে, তখন এরকম ত্রুটি ঘটতে পারে। কিংবা ধরো কোনো কণা মিসিং হচ্ছে না, কি হচ্ছে, মাঝখান থেকে এদের যে ইন্টারফেসিয়াল যে তোমাদের ফাঁকা স্থান আছে, আন্তঃস্থানিক ফাঁকা স্থান যেগুলো রয়েছে, এই যে এই তোমার কণা, এই তোমার হচ্ছে কণা, কোনো কণা মিসিং নেই। এবার কি বলছে যে এদের যে ইন্টারফেসিয়াল যে তোমার ফাঁকা স্থানগুলো, ধরো এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাগুলোতে যদি অন্য কোনো কণা এসে দখল করে, অন্য কোনো বাইরে থেকে কণা এসে দখল করে বা কোনো বিন্দু এসে দখল করে, তখন এর ফলে যে ত্রুটিটা হচ্ছে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো বিন্দু ঘটিত ত্রুটি। দেখো বিন্দু ঘটিত ত্রুটিটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্টয়চিওমেট্রিক ত্রুটি, একটা নন স্টয়চিওমেট্রিক ত্রুটি এবং আরেকটা হচ্ছে তোমার অশুদ্ধিজনিত ত্রুটি। তো বিন্দু ঘটিত ত্রুটিটা বোঝা গেল তো, যে বিন্দু ঘটিত ত্রুটিতে কি ছিল, যদি যে একটা ফিক্সড একটা সুনির্দিষ্ট কেলাস ছিল যেখানে গঠনকারী কণাগুলি ছিল এবং হঠাৎ করে একটা গঠনকারী কণা মিসিং বা বাইরে থেকে নতুন কেউ এসে জুড়ে বসছে, তখন যে আমরা অপূর্ণতা বা ত্রুটিটা বলবো, উল্লেখ করবো, তাকে আমরা বিন্দু ঘটিত ত্রুটি বলবো। তো এই বিন্দু ঘটিত ত্রুটিকে আমরা তিন ভাগে ভাগ করবো, স্টয়চিওমেট্রিক ত্রুটি, নন স্টয়চিওমেট্রিক ত্রুটি এবং আরেকটা যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অশুদ্ধিজনিত ত্রুটি। তাহলে প্রথমটা হচ্ছে তোমার স্টয়চিওমেট্রিক ত্রুটি প্রথমটা। সেকেন্ড ভাগে আমরা পড়বো কি, নন স্টয়চিওমেট্রিক ত্রুটি, নন স্টয়চিওমেট্রিক ত্রুটি এবং লাস্ট ভাগে আমরা পড়বো কি, অশুদ্ধিজনিত ত্রুটি, অশুদ্ধিজনিত ত্রুটি। এবার আমরা এই যে তিনটে পয়েন্ট আমরা লিখলাম, অর্থাৎ বিন্দু ঘটিত ত্রুটিকে যে তিনটে ভাগে ভাগ করা হলো সেই তিনটে ভাগ সম্পর্কে একটু জানো, যে বিন্দু ঘটিত ত্রুটিকে স্টয়চিওমেট্রিক, নন স্টয়চিওমেট্রিক এবং অশুদ্ধিজনিত ত্রুটি ভাগে ভাগ করা হয়েছে। তো স্টয়চিওমেট্রিক কাকে বলবো, যে স্টয়চিওমেট্রিক ত্রুটিতে কি হয়, স্টয়চিও বা এই যে স্টয়চিও কথাটা উচ্চারণ করা হচ্ছে সেটা হচ্ছে রাসায়নিক সংকেত। রাসায়নিক সংকেত বলতে কি বোঝায়, ধরো আমরা NaCl কে নিয়ে আলোচনা করছি, তাহলে এখানে Na অর্থাৎ সোডিয়ামের সংখ্যা 1, Cl এর সংখ্যা 1, তাহলে এখানে সোডিয়াম এবং ক্লোরিনের অনুপাত কত হবে, যদি আমরা সোডিয়াম এবং ক্লোরিনের অনুপাত বের করি, সোডিয়াম ইসটু ক্লোরিন, তাহলে 1:1 হয়ে যাবে, 1:1 হয়ে যাবে। এই যে অনুপাত, এই অনুপাতকে কি বলা হচ্ছে, রাসায়নিক সংখ্যা অনুপাত। যে কেমিক্যাল গুলো দিয়ে, যে সাবস্টেন্স গুলো দিয়ে আমাদের এই যে কেলাসটা তৈরি হবে, সেই কেলাসের ভেতর তাদের সাংকেতিক অনুপাত যেন তোমার ঠিক থাকে। তো স্টয়চিওমেট্রিক ত্রুটিতে কি হয়,
সে তোমার যাই হোক, যে কোনো কেউ বেরিয়ে গেল বা আন্তঃস্থানিক স্থানে কেউ এসে জুড়লো, তাহলেও কি হচ্ছে, যেটা স্টয়চিওমেট্রি বা কি বলছে রাসায়নিক সংখ্যানুপাত যেটা আছে, সেই রাসায়নিক সংখ্যানুপাত কিন্তু চেঞ্জ হবে না, রাসায়নিক সংখ্যানুপাত কিন্তু একই থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাবো রাসায়নিক সংখ্যানুপাত একই, কিন্তু যখন আমরা নন স্টয়চিওমেট্রিক ক্ষেত্রে যাব তখন আমরা দেখতে পাবো যে রাসায়নিক সংখ্যানুপাতটাই চেঞ্জ হচ্ছে। অর্থাৎ যে যেটা আমরা পড়ছি বিন্দু ঘটিত ত্রুটির মাঝে, যে তোমার কোনো একটা গঠনকারী কণা নির্দিষ্ট হবে বা কোনো একটি গঠনকারী কণা মিসিং থাকবে, বা আমরা এটাও ধরছি যে গঠনকারী কণাগুলির যে আন্তঃস্থানিক স্থান রয়েছে সেখানে অন্য কোনো কণার আমরা প্রভাব বা আবির্ভাব লক্ষ্য করব, তার ফলে ত্রুটি হবে। সেখানে এরকম তো ঘটনা ঘটবেই, তার সাথে কি হবে, এমন ভাবে সেটা প্রসিড করবে যেন কি তার স্টয়চিওমেট্রি বা রাসায়নিক সংখ্যানুপাত কি চেঞ্জ হয়ে যায়। ধরো এখানে 1:1 ছিল, এখানে ডিফারেন্স হতে পারে, কমতে পারে, বাড়তে পারে, 1:2 হয়ে যেতে পারে, 1:0.99 হতে পারে, এরকম চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, লাস্ট যেটা পড়বো আমরা অশুদ্ধি জনিত ত্রুটি। সেখানে কি আমরা ইন্টেনশনালি, আমরা ইচ্ছাকৃতভাবে কোনো একটি ক্লাসে বাইরে থেকে কোনো বিজাতীয় জিনিস, বাইরে থেকে কোনো কণিকা প্রবেশ করাবো। কেন? কারণ প্রবেশ করানোর ফলে অনেক কিছু ডিপেন্ড করে, কারণ কোনো ক্লাসের অর্থাৎ কঠিনের মধ্যে অন্য কিছু মেশানোর ফলে, দেখো তোমরা সংকর ধাতু পড়েছো, সংকর ধাতুতে কি হয়, দুটো জিনিসকে মেশানো হয়, তো দুটো জিনিসকে মেশানোর ফলে কিন্তু একটা নতুন তো মেটেরিয়াল তৈরি হচ্ছেই, এবং তার প্রপার্টি গুলো কিছু চেঞ্জ হচ্ছে। তাহলে কোনো ক্ষেত্রে আমাদের কাজে লাগার জন্য বা শিল্প ক্ষেত্রে কাজে লাগানোর জন্য ইন্টেনশনালি কোনো ক্লাসে বাইরে থেকে কিছু জিনিস ইনসার্ট করা হয়, প্রবেশ করানো হয়, বা কি বলবো অন্তর্ভুক্তি করা হয়, তখন যে ত্রুটি বা যে বিচ্যুতি, মানে পারফেকশন থেকে যে বিচ্যুতি লক্ষ্য করব, সেখানে তাকে আমরা কি বলবো, অশুদ্ধি জনিত ত্রুটি বলবো। তো প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্টয়চিওমেট্রিক ত্রুটি। স্টয়চিওমেট্রিক ত্রুটিতে কি বললাম, রাসায়নিক সংখ্যানুপাতের কোনো পরিবর্তন হবে না। কি হবে, রাসায়নিক সংখ্যানুপাতের সংখ্যা অনুপাত কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এই হলো রাসায়নিক সংখ্যানুপাতে কোনো পরিবর্তন হচ্ছে না। নেক্সট যেটা নন স্টয়চিওমেট্রিক আছে, সেখানে কি হচ্ছে, রাসায়নিক সংখ্যানুপাতের পরিবর্তন হবে, অনুপাতের পরিবর্তন হবে। কিন্তু বাইরে থেকে কিন্তু কেউ হচ্ছে না, যা আছে মলিকিউলের ভেতরে, যা ঘটছে মলিকিউলের ভেতরেই ঘটছে, ক্লাসের ভেতরেই ঘটছে। আর এটা কি বাইরে থেকে প্রবেশ করানো হবে, কোনো কণিকাকে প্রবেশ করানো হবে। তো এই তিনটে ভাগের মধ্যে প্রথমে আমরা যেটা ভালো করে আলোচনা করব এবং ফোকাস করব সেটা হচ্ছে স্টয়চিওমেট্রিক ত্রুটি। তো স্টয়চিওমেট্রিক ত্রুটি আমরা তো বুঝলাম যে তোমার কণা মিসিং হতে পারে বা সেখানে কোনো কণা আসতে পারে, তবে কি হবে, তাদের রাসায়নিক যে সংখ্যানুপাত আছে সেই সংখ্যানুপাতের কিন্তু কোনো চেঞ্জ হবে না। যেরকম রেশিওতে তোমার আগে মলিকিউলটা ছিল, ত্রুটির পরও সেরকমই রেশিও থাকবে। এবং এই ত্রুটিকে অনেক সময় কি বলা হয়, তাপ ঘটিত ত্রুটি বলা হয়, একে সহজাত ত্রুটিও বলা হয়। তাহলে স্টয়চিওমেট্রিক ত্রুটির অপর নাম হয়ে যায় তাপ ঘটিত ত্রুটি বা সহজাত ত্রুটি। এই ত্রুটি বেসিক্যালি কেন ঘটে, এই ত্রুটি ঘটে কোনো কেলাসে তাপ দেওয়ার ফলে। দেখো তাপ দিলে কণাগুলির গতিশক্তি বেড়ে যায়, তখন কি তারা বেরিয়ে যেতে চায় বা সেখান থেকে পালিয়ে যেতে চায়, এসকেপ হতে চায়। তো যেহেতু তাপ বাড়লে বা তাপ দিলে কি হচ্ছে, গতিশক্তি বাড়ছে, তখন যদি বাই চান্স ওই কেলাস থেকে কোনো পেয়ার অফ কণিকা, একই রকম ভাবে কণিকা যদি বেরিয়ে যায়, গঠনকারী কণা বেরিয়ে যায়, তখন কিন্তু তোমার স্টয়চিওমেট্রিক ত্রুটি দেখা যায়। এবং এটা মনে রাখতে হবে, যে সমস্ত কেলাসের কোঅর্ডিনেশন সংখ্যা বেশি, যে সমস্ত কেলাসের ক্ষেত্রে কোঅর্ডিনেশন সংখ্যা বেশি হোক কিংবা কম হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি দেখা যায়, তো যে সমস্ত কেলাসের কোঅর্ডিনেশন সংখ্যা বেশি কিংবা কম, সব ক্ষেত্রে কিন্তু এই ধরনের ত্রুটি দেখা যায়। এবং এই স্টয়চিওমেট্রিক ত্রুটিকে আবার দুটো
স্পেসিফিক ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে তোমার শূন্যতাজনিত ত্রুটি, আর এক হচ্ছে তোমার অন্তঃস্থানিক ত্রুটি। শূন্যতাজনিত ত্রুটিকে আমরা স্কটকি ত্রুটি হিসেবে পড়ব এবং অন্তঃস্থানিক ত্রুটিকে আমরা ফ্রেন্কেল ত্রুটি হিসেবে পড়ব। একটু তোমাদের টাচ দিয়ে রাখি যে শূন্যতাজনিত ত্রুটি অর্থাৎ সেখানে কি কিছু গঠনকারী কণা বেরিয়ে যাচ্ছে বা কিছু গঠনকারী কণা সেখান থেকে মিসিং হচ্ছে, তার ফলে কি হচ্ছে সেখানে কেলাসের মধ্যে শূন্যস্থানের সৃষ্টি হচ্ছে, যাকে আমরা স্কটকি ত্রুটি নামে পড়বো, ভালো করে স্কটকি ত্রুটি নামে পড়বো। এরপর যেটা আছে অন্তঃস্থানিক ত্রুটি, সেখানে কি হয় যে কিছু মলিকিউল তো বেরিয়ে যায়, কিন্তু অন্তঃস্থানিক যে স্থান থাকে সেখানে কিছু কণা এসে জুড়ে বসে, সেই কারণে এই অন্তঃস্থানিক ত্রুটি দেখা যায়, যাকে আমরা ফ্রেন্কেল ত্রুটি নামে পড়ব। তো আজকের আলোচনা এখানেই এতটুকুই রাখছি। আমরা স্কটকি ত্রুটি, ফ্রেন্কেল ত্রুটি এবং বাকি যেগুলো আমরা দেখলাম নন স্টয়চিওমেট্রিক এবং অসতিজনিত ত্রুটি, এই সমস্ত আলোচনা নিয়ে ফিরে আসবো আবার। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং আশা করবো তোমরা অঙ্কগুলোও বুঝতে পেরেছো। সো আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।